আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল ফারুক বলছি নিউ জার্সি থেকে। আজ এই রমজানের শেষ শুক্রবার, জুমাতুল বিদা। তো আমরা যাচ্ছি মসজিদে জুমার নামাজ পড়তে। আমাদের বাসার 5 মিনিট ড্রাইভ করলেই লেস দেন 5 মিনিটস মসজিদ আছে একটা। আমরা সেখানে নামাজ পড়তে যাচ্ছি। আমাদের লোকাল মসজিদ, এখানে ভিতরে ছবি তুলতে বন্ধ করে দিয়েছে, বলে যে ছবি তোলা যাবে না, কাজে ভিতরে কোনো ভিডিও করবো না। আলহামদুলিল্লাহ, আমাদের লাস্ট জুম্মাতুল বিদা পড়া শেষ হলো। আর আজকের খুতবার যে বিষয়বস্তু সেটা ছিল যে রোজার শেষের অংশে আমরা কিভাবে রোজাগুলো কাটাবো, যে আল্লাহর মাফ চেয়ে অপরাধের জন্যে, গুনাহের জন্যে, এবং বেসিক্যালি সেটাই ছিল আজকের খুতবার সারাংশ। ইফতারে যাচ্ছি আমাদের লোকাল মসজিদে। লোকাল মসজিদ মানে আটলান্টিক সিটিতে, যে মসজিদের কনস্ট্রাকশনে একদম সমস্ত মাস, একটা কোনো এক রোজার মাসের শুরুতে এটার কনস্ট্রাকশন শুরু হয়েছিল, এবং আমি এবং আমার সাথে আর অনেকেই ছিল, আমরা সবাই মিলেমিশেই ফিজিক্যালি শারীরিক পরিশ্রম দিয়ে মসজিদটা তৈরি করেছি, এবং আমি ছিলাম ওই ক্রুদের একজন। আমরা রোজার মাসে 4টার দিকে, বিকেল 4টার দিকে কাজ শুরু করতাম, একেবারে ইফতার করে নামাজ পড়ে তারপর ফজরের আজান একদম সেহরি খেয়ে তারপর আমরা বাসায় আসতাম, কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার কাজে চলে আসতাম। এইভাবে 1 মাস লাগে আমরা এই মসজিদটা তৈরি করেছি। এটা একটা ওয়্যার হাউস ছিল, আমরা রেনোভেট করেছি। আসলে বাইরে ঠান্ডা এবং প্রচণ্ড বৃষ্টি, এর মধ্যে যাচ্ছি। আর রোজার আছে মাত্র কয়েকদিন, কারণ আর কাজে এটা মিস করতে চাই নাই। আর এই মসজিদের বাথরুমের যে কাজ, টাইলস সমস্তটা করেছে আমি, স্বাধীন, বিজয়। আমরা নিজেরা হাতে নিজেরা লাগিয়েছি, সাথে 2-1 জনের হেল্পার ছিল, কিন্তু বেশিরভাগ করেছি আমি, স্বাধীন আর বিজয়, আমরা 3 জন। তো কাজে এই মসজিদের প্রতি আমাদের একটু বেশ অ্যাটাচমেন্ট আছে। তো যাই এখানে মাঝে মধ্যেই, বিশেষ করে যাই এখানে নামাজ পড়তে এবং ইফতার করতে। যেহেতু আটলান্টিক সিটিতে আমার বাসা থেকে প্রায় 20 মিনিট দূরে, এখানে সবসময় যাওয়া হয় না, তবে যখন সময় সুযোগ পাই যাই এখানে পড়তে। এবং আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন যে আমরা এরকম একটা ভালো কাজে অংশীদার হতে পেরেছিলাম। প্রিসিপিটেশন হোক সেটা বৃষ্টি অথবা বরফ, আমাদের এখানে প্রচুর হয়। আর সামারেও বৃষ্টি হয়, আর উইন্টারে আমাদের এখানে বেশিরভাগ সময় বরফ পড়ে অথবা বৃষ্টি হয়। আর তবে বিশেষ করে মার্চ এপ্রিল এই 2 মাস আমাদের এখানে অনেক বেশি বৃষ্টি হয়। আর ঠান্ডার মধ্যে বৃষ্টিটা মোটেও আরামদায়ক না, এনজয়েবল না। এবং এখানে সামারও যে বৃষ্টি হয়, সেই বৃষ্টির পানিটা অনেক ঠান্ডা থাকে, যার জন্যে এনজয় করা যায় না সেভাবে। বাংলাদেশের পানির মতো কমফোর্টেবল না। মুষলধারে বৃষ্টি, একেবারে যাকে বলে হ্যাভি, ক্যাটস অ্যান্ড ডগ ডাউনপোর, এটা আরেকটা শব্দ এখানে বলা হয়।
বাংলাদেশে ইফতার আর আমেরিকাতে যে ইফতার মসজিদে দেওয়া হয় তার মধ্যে ডিফারেন্স হলো যে বাংলাদেশের মসজিদে যারা ইফতার করতে যায় তারা সাধারণত যারা একা থাকে, কেউ নাই ফ্যামিলির, অথবা আশেপাশের প্রহরী যারা আছে, বিভিন্ন বিল্ডিংয়ের কেয়ারটেকার অথবা মুদি দোকানের কর্মচারী, তারা সাধারণত, অথবা যারা ভ্যান গাড়ি চালায়, রিক্সা চালায়, তারা সাধারণত মসজিদে ইফতার করতে যায়, যেটা আমি গতবার যে দেখেছি। এবং এই জন্য সবাই খুব অবাক হয়ে গিয়েছিল যে আমি এখানে কি করি। তো আমাদের কাছে তো ব্যাপারটা সেরকম না, মসজিদে ইফতার করবো সবাই মিলে করব, কিন্তু এখানে সবাই নর্মাল, এখানে তো সবাই মোটামুটি সচ্ছল, ওইভাবে তো অভাবী কেউ না। তো আমরা সবাই একসাথে ইফতার করি স্রেফ একসাথে ইফতার করার আনন্দের জন্যে। এটার আনন্দ আলাদা, একসাথে ইফতার করার এটার মর্যাদা আলাদা। মাশাআল্লাহ, আমাদের তৈরি মসজিদ কত সুন্দর, অনেক সুন্দর। আমাদের এই মসজিদের ইমাম তিনি হলেন আমাদের কিশোরগঞ্জের রূপসার। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আজিমউদ্দিন, আমার বাড়ি কিশোরগঞ্জ পাখন্দিয়া থানা, পাটোয়াবাঙ্গা ইউনিয়ন, রূপসা গ্রামে। আমি আমেরিকায় আসছি 2010। এখন আমি আটলান্টিক সিটির ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান মসজিদ আল হেরার খতিবের দায়িত্বে আছি, সেখানে দায়িত্ব পালন করছি আলহামদুলিল্লাহ। তো আমাদের ভাই আসছেন আমাদের মসজিদে ভিজিট করার জন্য, তো উনি খুবই আন্তরিক আমাদের মসজিদের জন্য, আমাদের প্রতিও খুব আন্তরিক, আমাদেরকে দেখার জন্য আসছেন। প্রায় সময় উনি আসেন এবং মসজিদের একজন একনিষ্ঠ শুভাকাঙ্ক্ষী, সেই হিসাবে উনি আসার পরে উনি আমাদের সাথে একটু খোঁজখবর নিচ্ছেন, আমাদের মসজিদের আপডেট নিচ্ছেন। তো আলহামদুলিল্লাহ আমরা আছি এখানে, ধর্মীয় কাজ পরিচালনা করে যাচ্ছি এবং বিভিন্ন কমিউনিটির সাথে আমরা দিনের কাজ পরিচালনা করছি। আমরা বিভিন্নভাবে দিনের কাজ কোরআন ডিস্ট্রিবিউশনের মাধ্যমে আমরা এখানে দিনের কাজ পরিচালিত করে থাকি এবং আমাদের মসজিদে জুমার খুতবার মাধ্যমেও আমরা আমাদের মেসেজগুলো, ইসলামের মেসেজগুলো পৌঁছে থাকি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাই, দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। থ্যাংক ইউ। এখন ইফতার নিয়ে একটা ইন্টারেস্টিং কথা বলি। আমাদের ইফতার যেহেতু প্রতিদিন দেওয়া হয়, এবার একটু আগের মতো না, কিন্তু আগে তো সবসময় দেওয়া হতো। তো সেখানে কিন্তু নন মুসলিম যারা, তারাও চলে আসতো, আমেরিকান যারা আছে তারা চলে আসতো ইফতারের সময় খাবার পছন্দ করতো এই জন্য। প্লাস হয়তো এনভায়রনমেন্ট, অ্যাটমসফিয়ার, এগুলো তারা পছন্দ করতো। তারা প্রতিদিন দেখতাম আসতো আমাদের সাথে ইফতার করতে। আমাদের ইফতার ডিস্ট্রিবিউশনের জন্য তৈরি করা হচ্ছে। আজকের ইফতারে আমাদের থাকবে বিভিন্ন ধরনের ফল, প্লাস ভাজা পুরি, নর্মালি যা থাকে ইফতারিতে, পেঁয়াজু, সমোসা, তারপরে এটা কি ডিম, আলু পুরি, আলু চপ, হ্যাঁ, ছোলা, সবই আছে ট্রেডিশনাল ইফতারে যা থাকে আর কি। আসলে ইফতারটা আমি এগ্রি করি, কারণ আমাদের আগে যেভাবে ইফতার হতো গত 15-20 বছর, আপনার ইফতারে এত খাবার দেওয়া হতো, তারপর আবার মাগরিব নামাজ পড়েই আবার ডিনার, অপচয় এবং শরীরের জন্য আসলে ক্ষতিকর। কিন্তু এটা যেটা হচ্ছে, আমি মনে করি এটা আসলে স্বাস্থ্যসম্মত এবং এরকমই আসলে সবার হওয়া উচিত। মসজিদ আসবেন, সবাই একসাথে ইফতার করলেন, এটাই তো। কী খেলাম, কতটুকু খেলাম, এটা ইম্পর্টেন্ট না। তো কাজে এই যে ইফতারে তো যথেষ্ট ইফতার এখানে, এটা খেয়ে মাগরিব নামাজ পড়ে যার যা বাসায় চলে যাব, সেখানে বাসায় যে খেলেও চলে, না খেলেও চলে, কারণ এখানে যথেষ্ট খাবার আছে এখানে। ইফতার পরবর্তী পিঠাও আছে। ইফতার পরবর্তী আপনি যে খাবারগুলো খাবেন, এটা যথেষ্ট, এখানে যথেষ্ট ক্যালোরি আছে। এর সাথে বেশি যেটা আমরা খাই, অতিরিক্ত খাওয়া হয় এবং আসলে স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর সেটা।
আর অনেক কিছু যোগ হয়েছে। আচ্ছা বলেন, এই যে খাবারগুলি এখানে কত খাবার, এটার পরে কি ডিনারের জন্য আর কোনো জায়গা থাকবে? আমার থাকবে না, আই এম স্যাটিসফাইড, আলহামদুলিল্লাহ। অনেক খাবার। এই রোজা হলো সংযমের মাস, সেখানে আমরা এত বেশি অসংযমী হয়ে যাই, এত বেশি অবিচার করি আমাদের শরীরের উপরে, যে আপনার অনেক মানুষ অসুস্থ হয়ে যায় রোজা শেষের দিকে এসে। যখন অনেক মানুষ হয় তখন আমরা এখানে ফ্লোরে প্লাস্টিক বিছিয়ে তার উপর আমরা আমরা আমাদের ইফতার এবং ডিনার করি। কিন্তু নর্মালি এখন আজকাল যে বলেছি, আগের মতো ফুল ডিনার দেওয়া হয় না, লোকজন কম আসে। তো তখন এই জন্য আমাদের মাত্র কয়েকজন মানুষ আমরা আমাদের চেয়ার টেবিলে বসছি আমরা। কিন্তু নর্মালি আমরা যখন অনেক লোকজন হয় আমরা বসি ফ্লোরে, ট্রেডিশনাল ওয়েতে। আলহামদুলিল্লাহ, অনেক অনেক এনজয় করলাম ইফতার। আমি আমেরিকাতে বসে বাংলাদেশি মসজিদ, এটা তো মানে কল্পনায় ছিল না, কোনো মসজিদই ছিল না আমরা যখন প্রথম আসছি। এই নিউ জার্সিতে আমাদের ঈদের জামাত পড়তে গেলে সে যেতে হতো ফিলাডেলফিয়াতে। আর এখানে কোথায় ভাই? হ্যাঁ, না আমি অন্য কথা বলতেছি, আমাদের লোকাল এলাকার কথা বলতেছি। তো নিউ ইয়র্কে ছিল, নর্থ জার্সিতেও ছিল হয়তো, কিন্তু আমাদের সাউথ জার্সিতে, আমাদের এলাকাতে সে ফিলি যেতে হতো আমাদের ঈদের জামাত পড়তে। তা আলহামদুলিল্লাহ এখন আটলান্টিক সিটিতে আমাদের অনেকগুলো মসজিদ, আমাদের সিটির ভিতরে 5টা মসজিদ। তারপর এখানে এসে এই বাংলাদেশি স্টাইলে সেই বুট বড়া, ছোলা, মুড়ি এগুলো ইফতার করে, তো মানে কল্পনায় ছিল না। একটা সময় ছিল আমাদের যদি খেতে মন চাইতো নিজেদের রান্না করে খেতে হতো, এর বাইরে কোনো ওয়ে নাই। আর এখন মাশাআল্লাহ এখানে রেস্টুরেন্ট, বাংলাদেশি অথবা বাংলাদেশি টাইপের যে রেস্টুরেন্টগুলো আছে এখানে এগুলি পাওয়া যায়। আর মসজিদে তো ঈদের সময় সবসময় পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, হোয়াট এ চেঞ্জ! এমন চেঞ্জ হয়ে গেছে আমাদের লাইফ টাইমেই, এটা আমরা কখনো আশা করি নাই। আল্লাহর কাছে লাখো শুক্রিয়া যে আলহামদুলিল্লাহ আমাদের এখানে একটা মুসলিম কমিউনিটি এত বড় হচ্ছে দিন দিন, এবং আমাদের ইসলামের যতগুলো সুযোগ সুবিধা পাওয়া দরকার, প্রয়োজন, সবই আমরা পাচ্ছি এখন এখানে। ইফতার শেষে নামাজ পড়ে এখন যাচ্ছি কিছু ঈদের কেনাকাটা করতে। আসলে ঈদের কেনাকাটা বলতে আমাদের এখানে কিন্তু সেরকমভাবে কিছু হয় কি জানি, নিউ ইয়র্কে হয়তো অনেকেই মেয়েরা, ইয়াং মেয়েরা হয়তো ঈদের জামা কাপড় কিনে, ছেলেরাও কিনে, কিন্তু সেভাবে বাজার করা হয় না আমাদের এখানে। বাংলাদেশে যেভাবে একেবারে হই চই ধাক্কা ধাক্কি ঈদের বাজার করতে হবে, যে বিরাট একটা ব্যাপার থাকে, এখানে সেরকম আমাদের এলাকাতে নাই। হয়তো নিউ ইয়র্কে আছে, অথবা ক্যালিফোর্নিয়াতে হয়তো থাকতে পারে, অন্য কোথাও থাকতে পারে। তো আমি আজকে যাবো শুধু একটু মাংস টাংস কিনতে, আর ঈদের মধ্যে যেগুলো রান্না করবো। আমাদের বাসায় প্রায় 30-40 জনের মতো আয়োজন করা হয় প্রতি ঈদে। তো এই জন্য এখন যাব বাংলাদেশি গ্রোসারিতে দেশি বাজার করতে। কী অবস্থা ওয়েদারের! লেটলি বিভিন্ন ব্লগার, দেশি বিদেশি, তারা এই যে আমেরিকার বর্তমান পরিস্থিতি এগুলো নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে, বিশেষ করে ভিসা নিয়ে। তো ইমিগ্রেন্ট ভিসা, নন ইমিগ্রেন্ট ভিসা, এগুলো নিয়ে আমি ঈদের পরপরই একটা ব্লগ বানাবো, একদম আপডেটেড ইনফরমেশন নিয়ে। আশা করি সেটা দিয়ে আপনাদের কিছুটা উপকার হবে। আসি এই ব্রাইটন গ্রোসারিতে। আমরা এখান থেকে বেশিরভাগ সময় আমাদের ফ্রেশ যে কাঁচা মাছ, মাংস, দেশি যা যা দরকার সব এখান থেকে আমরা কিনি। দেশি বিদেশি, বাংলাদেশি, আমেরিকান সব জায়গার সব ধরনের জিনিসই পাওয়া যায়। আর আমেরিকাতে বেচা কিনে কিন্তু হয় সব কিছু পাউন্ডে, কেজিতে না। এটা $2.5 পার পাউন্ড। এটা দেশি কলা, বিচি কলা অথবা বাংলা কলা বলেন যেটাই। তারপর আপনার এই যে নাশপাতি, ফুল বড়ই আছে। ভাই বড়ই কত করে? এটা $7 পার পাউন্ড, $6.99, তার মানে আসলে $7। আম, তো আম এগুলো একেবারে মানে আমাদের এখানে 12 মাসই আম পাওয়া যায় আমেরিকাতে। তো ভালো কোয়ালিটির আম সামার ছাড়া পাওয়া যায় না, কিন্তু এখানে দেখতে পাচ্ছি আম পাওয়া যাচ্ছে এখানে। এটা হলো একটা আমের দামে আসলে প্রায় $5 আমেরিকান ডলারে। আর
আর আমটা আসছে মেক্সিকো থেকে। তো বাংলাদেশ টাকা 600 টাকা, ঢাকায়ও তো এখন কত 1000 টাকা কেজি মনে হয় আম। তারপরে এই ডালিম, আনার যাই বলেন, এগুলো এক একটা $6 করে পার পিস। এটা পাউন্ড ওজন হিসেবে না, এটা পিস হিসাবে। নারিকেল এক একটা $3 করে। জাম্বুরা আছে, জাম্বুরা এক একটা $7। তারপর আপনার কমলা টমলা কিন্তু সবই আছে। আম আবার 2টা ভ্যারাইটি আছে, বক্স হিসাবে কিনলে সেটা দাম আবার একটু কম। আর যে ছোটো পেঁয়াজ দেখতে পাচ্ছেন, এটার 10 পাউন্ড অথবা প্রায় 5 কেজি আপনার $5। আর এটাও 10 কেজি, 10 পাউন্ড মানে প্রায় 5 কেজি, এটা $7। এটা সাইজ একটু বড়। অ্যাভোকাডো এটা আছে $2.50 এক একটা পিস। আর প্রাণের যে মুগ ডাল ভাজা, এটা 75 সেন্ট এক একটা, মানে বাংলাদেশ টাকায় কত টাকা আসে, প্রায় 100 টাকায় একটা ছোট ডালের প্যাকেট। তারপরও অপশন আছে যে দেশের জিনিস এখানে পাওয়া যায়, দাম কম বেশি যাই হোক কিন্তু পাওয়া যায়। চিনি আপনার 4 পাউন্ডের এক ব্যাগের দাম হলো $5। আর আবার 2 ভ্যারাইটি আছে, একটা হলো $6.5, একটা হলো $5। এখন এখানে যেটা যে আপনার ঈদ উপলক্ষে অথবা রোজা উপলক্ষে কোনো জিনিসের দাম বাড়ানো হয় না, আর দাম কমানো হয়। আচ্ছা আচ্ছা, তো ঈদ উপলক্ষে এবং রোজা উপলক্ষে বাংলাদেশি অথবা মুসলমান দোকানগুলোতে দাম কমানো হয় এখানে। যেখানে আমাদের বাংলাদেশে দাম বাড়ানো হয়, আমাদের ডেফিনেটলি এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে একটা মানুষের একটা এবাদত করার মাস, এখানে সবাই একটু আনন্দে আবাদত করবে, যা মন চায় খেতে, যেটা আমাদের কালচার, যে রোজার মধ্যে ভালো মন্দ কিছু খেতে হয়, যদি আসলে সেটা কোনো প্রয়োজন নাই। কিন্তু তারপরও আমাদের আসলে লাভ অত বেশি না করে কম লাভ করলে কিন্তু আপনার বরকত হবে, সেখানে কম প্রফিট করবেন কিন্তু সেই টাকায় বরকত বেশি। আর নিউ ইয়র্ক থেকে প্যাকেট করা মিষ্টি আসে, এগুলি $7 পার প্যাকেট। একটা প্যাকেটে কত 6টা লাড্ডু অথবা 6টা রসগোল্লা, কালো জাম, এরকম, এটা $7। আচ্ছা, এই যে দেশ থেকে আসে আপনার একেবারে বিভিন্ন কোম্পানির তৈরি, বগুড়ার দই, বেঙ্গল কিংয়ের তৈরি, রসমালাই আছে। তারপর ভাই এগুলি কত করে এক একটা দাম? $13 বাংলাদেশে যেটা আসে। আর পরোটা টরোটা তো আছে এইখানে, প্লেন পরোটার দাম $9। বাংলাদেশ থেকে আসে এটা, এটা আপনার ফ্যামিলি প্যাক, এর দাম হলো $9। ম্যানেজ, এই ম্যানেজ আপনার 25 আউন্স, দাম হলো $7। ক্যাচআপ 20 আউন্স মানে 1 পাউন্ড 4 আউন্স, দাম হলো $5 করে। তো এখানে দেশি বিদেশি যেটা বললাম সব কিছুই অপশন আছে। ফ্রোজেন মাছ পাওয়া যায় বাংলাদেশের সব ধরনের। ইলিশ মাছ ঢাকায় যেটা অনেক সময় পাওয়া যায় না, সেই সাইজের বড় বড় ইলিশ এখানে পাওয়া যায়, হিউজ সাইজের ইলিশ, এক একটা মনে হয় 1.5 কেজির উপরে হবে এই ইলিশটা। তো এগুলি এখানে আছে, দেখতে পাচ্ছেন কত বড়, এটা অনেক বড়, 1 কেজির উপরে হবে এটার ওজন। যেহেতু পাউন্ড হিসেবে দেখতে পাচ্ছেন, এটা 2.5 পাউন্ড অথবা 1.5 কেজির মতো হবে। এটার দাম হলো $15 কি $16 পার পাউন্ড। তার মানে এটার দাম হবে আপনার 2.5 পাউন্ড হলে দাম প্রায় $40, 5,000 টাকা একটা ইলিশের দাম। তো দেশি ইলিশ মাছ ছাড়াও রুই, কাতলা, মৃগেল, বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। তো ওই যে কোরাল মাছও আছে, বিরাট বড় বড় সাইজের। সো এই যে এখানে বিফ, গরুর মাংস, খাসির মাংস আজকে সব বিক্রি হয়ে গেছে, নতুন ডেলিভারি আসবে একটু পরেই। তো কাজে ওরকম বেশি দেখা যাচ্ছে না, কিন্তু থাকে, প্রচুর মাংস থাকে এখানে, আপনার পছন্দ মতো আপনি মাংস কিনে নিতে পারবেন। আর এখানে আপনি যা চাইবেন তাই দিবে। আপনি চাইলেন 1 কেজি মাংস, 2 কেজি মাংস, আপনাকে যে সাথে ফ্যাট নিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, আপনি যেটা চান সেটা আপনাকে দিবে। বাড়তি কোনো কিছু বিক্রি করে না। বাংলাদেশে যেমন বুচাররা জোর করে আপনাকে বিক্রি করবে, না নিতে হবে, এইটা নিলে সাথে এই মাংস নিলে সাথে আবার 1 কেজি গুড়দা নিতে হবে, এরকম ফোর্স করে মানুষ। কিন্তু এখানে এগুলো করা হয় না। আর গরু মাংস কিছুদিন আগেও, মানে বছরখানেক আগে ছিল $3 পার পাউন্ড, এখন হয়ে গেছে $6 পাউন্ড, মানে বাংলাদেশি টাকায় মানে প্রায় 1,500 টাকা কেজি গরুর মাংস। আবার আপনি যদি অনেক ভালো কাট চান, যেমন শুধু স্টেকের মাংস অথবা ফিলেমেনিয়ান অথবা অন্য অন্য খাট, সেগুলো অনেক বেশি দামও আছে।
এটা রেগুলার বোন সহ মাংস। আর আমরা তরকারির জন্য তো বোন সহ মাংসই খেতে মজা, শুধু মাংস তো স্টেকের জন্য যেটা হয় সেটা তো তরকারিতে ভালো লাগবে না, তো কাজে হাড় সহ মাংস যেটা এটা তরকারির জন্য সবচেয়ে মজা। আর খাসির মাংস যদি আজকে নাই, কিন্তু এটা $15 পার পাউন্ড, মানে $30 কেজি, 3,500 টাকা কেজি পড়ে তাহলে। তো মোটামুটি আপনাদেরকে বেশ ধারণা দিলাম আমাদের এখানে গ্রোসারি কীরকম দাম। এই যে এখানে বাংলাদেশি জিনিসপত্র, বিভিন্ন ধরনের ক্রোকারিজ পাওয়া যায়, অনেকগুলো আসে মেক্সিকো থেকে আসে। আবার যেমন এটা তো ডেফিনেটলি বাংলাদেশি কাস্ট অ্যালুমিনিয়ামের, এর দাম হলো এখানে $15। আর বদনা আছে $5, মানে 600 টাকা বাংলাদেশি টাকায়। আর যেগুলো দাম আমি বলুন, আপনারা সেটা নিজের আসলে ক্যালকুলেট করে নিতে পারেন। বাংলাদেশে বেলা বিস্কুট $4 করে এক বক্স, ওয়েল ফুডের অরিজিনাল চিটাগাংয়ের বেলা বিস্কিট। আর তারপরে বিভিন্ন কোম্পানির টোস্ট আছে, নোভার টোস্ট $4.5 পার ব্যাগ, মানে 500 টাকা পার ব্যাগ। তারপর আপনার এই তো বেশ কয়েকটা কোম্পানির কুকি আছে, বিস্কিট আছে। আর মুড়ি, একদম দেশের তৈরি মুড়ি এখানে সব কন্টেনার ভরে চলে আসে। বিভিন্ন ধরনের চিড়া, লাল চিড়া অথবা রেগুলার সাদা চিড়া আছে, এবং আমলা তেল সেটাও আছে। আর আমাদের দেশের যারা একটু সিনিয়র যারা এখানে আসে, দেশকে এত বেশি মিস করে, যারা একটু ছোটোবেলা আসে তারা কিন্তু এগুলো মিস করে না খুব একটা বেশি, কিন্তু যারা একটু বয়স্ক হয়ে আসে তারা অনেক বেশি মিস করে যে দেশের জিনিস। কাজে দেশের অনেক কিছুই সিম্পল জিনিস সেগুলো এখানে কিন্তু আছে, কারণ এটার চাহিদা আছে এবং এটার বেচা কিনে মাশাআল্লাহ ভালো হয়। এটা হলো অনিয়ন, সবাই জানেন তাই না, পেঁয়াজ। কিন্তু আসলে এটা তো অনিয়ন, কিন্তু এটাকে আমরা বলি পেঁয়াজ, এটা কিন্তু আসলে শ্যালট। এই যে ছোটো পেঁয়াজটা বাংলাদেশে আমরা যেটা সবচেয়ে বেশি ইউজ করি, এটা শ্যালট বলে দেশে। তো এখন আপনার এটার দাম আবার একটু বেশি, বেশ ডাবল, প্রায় দ্বিগুণ দাম। কাঁচামরিচ $6 কেজি। আর আপনার এখন এখানে ভাই যেটা বললেন যে আমি তো যেহেতু এখানে ছিলাম না, অনেক কিছু আমি জানি না, অনেক কিছু খবর জানি না। রিসেন্টলি আপনার গরু মাংস ছিল আসলে $5 করে, কিন্তু কয়েকবার বেশ কতগুলো বড় ধরনের স্নো স্টর্ম হওয়াতে $1 বেড়ে গেছে দাম। আবার এখানে একটা সুবিধা হলো, আমেরিকাতে জিনিসের দাম বাড়ে আবার কমে, কিন্তু বাংলাদেশে যেরকম একবার দাম বাড়লে আর কখনোই কমে না, সেটা না। তো যাই হোক, আমি এই তো নিলাম চিকেন, কিছু মুরগি নিলাম। কয়টা যেন ভাই? আপনার মুরগি ছিল 10টা বেবি চিকেন, 10টা বেবি চিকেন, আর কিছু লেগেন থেকে। আচ্ছা আচ্ছা, তো মোট হলো $186 বাজার। তো নিয়েছি আমি কত, মোট 12 পাউন্ড গরুর মাংস, কিছু মুরগির মাংস, আর এই তো সব মিলেমিশে হয়ে গেল $186, বাংলাদেশ টাকা 12,000 টাকার মতো। না, 12,000 কি, তো মোট হলো প্রায় 23,000 টাকার বাজার। এই তো আমেরিকান বাজার আমরা করি ঈদের জন্যে। আর চাল টাল তো অলরেডি আগে থেকে কেনা আছে, চাল, ঘি, অন্যান্য মশলা যা আছে সেগুলো আগে থেকে কেনা আছে, সেমাই টেমাই এগুলো সব কেনা আছে, কাজেই ওগুলি আর কিনতে হলো না। ওটা যদি অ্যাড করেন তাহলে তো বাজার হিসেবে আরও অনেক টাকা অ্যাড হয়ে যাবে। যাই হোক, আমরা আমাদের ঈদের বাজার শেষ, একটু পরে বাসা চলে যাব। তো ভাই থ্যাংক ইউ। আর এই ভাই আমাকে সবসময় টেক কেয়ার করে, বাংলাদেশি হিসাবে আমাদের যে একটা সম্পর্ক সেটা ভালোভাবে আছে। এবং আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।